ফেরির ঝক্কি ছাড়াই সরাসরি যাওয়া যাবে কুয়াকাটা। খুলে দেয়া হলো পায়রা সেতু। উন্নয়ন ব্যাহত করতে দেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত একটি গোষ্ঠী, বললেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রাম ও ময়মনসিংহে সংহতি সমাবেশ। সংখ্যালঘুদের সুরক্ষায় হচ্ছে আইন, জানালেন মন্ত্রী। রংপুরের ঘটনায় ৩৭ জনকে তোলা হলো আদালতে। সম্প্রীতি বিনষ্টে জড়িত আওয়ামী লীগ। সিলেট ও সুনামগঞ্জে দলীয় কর্মসূচিতে অভিযোগ মির্জা ফখরুলের। রাজধানীতে নেতারা বললেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই ষড়যন্ত্র। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এখন থেকে ফেরির ঝক্কি ছাড়াই সহজে যাওয়া যাবে সমুদ্র শহর কুয়াকাটায়। পায়রা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বরিশালের সঙ্গে পটুয়াখালীর নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ শুরু হলো। এতে দক্ষিণাঞ্চলের ৬ জেলার অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে, এমন আশায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন স্থানীয়রা। মাহমুদুল নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ফেরি পারাপারের ঝক্কি আর নেই, সহজেই চলে যাওয়া যাবে সমুদ্র শহর কুয়াকাটায়। দক্ষিণাঞ্চলবাসীর বাঁধ ভাঙা উচ্ছ্বাসটা তাই একটু বেশি। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার পরপর অসংখ্য মানুষ সেতুতে প্রবেশ করে। সেতু দিয়ে চলছে যানবাহন। এক সময় যা ছিল স্বপ্ন তা এখন বাস্তব। 1996 সালে পটুয়াখালী একটি ব্রিজ হয়েছে এবং আমরা দ্বিতীয় ব্রিজ পেলাম লেবুখালীতে, এবং এইটা আমরা খুব উপকৃত হয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত। লেবুখালী ব্রিজ হয় আমাদের যাতায়াত ব্যবস্থা এবং সময় সাশ্রয় হবে। এখানে দীর্ঘ যানজট হইতো, এখন আর কোনো যানজট হবে না। আমরা অল্প সময়ের ভিতরে কুয়াকাটা ঢাকা পৌঁছে যেতে পারবো। বরিশাল পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর উপর লেবুখালী এলাকায় সেতুটি বানাতে খরচ হয়েছে প্রায় ১,৫০০ কোটি টাকা। প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের সেতুটি ঘিরে দক্ষিণাঞ্চলের ৬ জেলার মানুষ আশায় বুক বাঁধছে। দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য এবং সুদূর প্রসারিত অনেক উন্নয়নের ধারাবাহিকতা আজকে থেকে শুরু হলো। এখানে শিল্প কারখানা বা অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, যেগুলো আসলে পরবর্তী জীবনের জন্য, পরবর্তী লাইফস্টাইলের জন্য অনেক সুবিধা হবে আমাদের জন্য। পর্যটনের কথা মাথায় রেখে সেতুটি নির্মাণ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। এলাকার জনসাধারণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেতুটি নির্মাণের ফলে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপিত হলো। দৃষ্টিনন্দনের সেতু নির্মাণ করা হয়েছে এক্সট্রা ডোজ কেবল স্টেট প্রযুক্তিতে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত শাহ আমানত সেতুটিও এই পদ্ধতিতে নির্মিত। 2012 সালের 25 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর একটি জনসভায় এই পায়রা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার সময় নির্মিত হলো সেতু এবং উদ্বোধনও করলেন তিনি। এটি নির্মাণের ফলে এই অঞ্চলের মানুষ আনন্দিত, কারণ অর্থনৈতিক, সামাজিক এবং এলাকার পর্যটনে প্রচুর উন্নতি হবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। পায়রা সেতু থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। দেশের স্বাভাবিক গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে চায় এমন একটি কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে কিছু ঘটনা ঘটিয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে এই চক্রান্তের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যতই উন্নয়ন হোক, দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত এই গোষ্ঠী। সকালে ভিডিও কনফারেন্সে পটুয়াখালীর পায়রা সেতু উদ্বোধন এবং ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। অবশেষে দুঃখ ঘুঁচল দক্ষিণাঞ্চলের কোটি মানুষের। পূরণ হলো আজন্ম লালিত নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থার। পটুয়াখালীর পায়রা নদীর ওপর নির্মিত ১,৪৭০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি চালুর মাধ্যমে স্থাপিত হল বরিশাল ও কুয়াকাটা তথা গোটা বাংলাদেশের সরাসরি সংযোগ। অপার সম্ভাবনার এই নতুন দুয়ার উন্মোচনের মাধ্যমে ইতিহাসের পাতায় ঠাঁই নিতে শুরু করল পায়রা নদীতে চলা ফেরিগুলো। এই সেতুর নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি। এটি পারাপারে টোল প্লাজার ৬টি কাউন্টারের মধ্যে ২টিই পরিচালিত হবে ইলেকট্রনিক পদ্ধতিতে। এর ফলে বদলে যাবে দক্ষিণ বাংলা। রোববার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল পটুয়াখালীর একটা সংযোগ সৃষ্টি হবে এই পায়রা সেতু। এই অঞ্চলে এই সেতু হওয়ার পর মানুষের যে আর্থিক উন্নতিটা হবে, তার ফলে মানুষের মনে একটা শান্তি আসবে এবং মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে, সেই সুযোগটা সৃষ্টি হবে। দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দেশের অপপ্রচার করে ভাবমূর্তি নষ্ট করছে। কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটানো হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে, সেটা আপনারা নিজেরাই টের পান।
যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং সেই সাথে অপপ্রচারও চালানো হয়। আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। এদেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেটা তারা চায় না। তারা এই উন্নয়নটা আর দেখে না, বরং ধ্বংসই তারা করতে চায়। এটাই হচ্ছে বাস্তবতা। এই অনুষ্ঠান থেকেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ঢাকা সিলেট এবং সিলেট তামাবিল সড়ক 6 লেনে উন্নীত করার প্রকল্পের। 266 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণ শেষ হলে ঢাকার সাথে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি আন্তদেশীয় যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত হবার সুযোগ তৈরি হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটাকে সবথেকে সুন্দর, একেবারে দৃষ্টিনন্দন আধুনিক একটা সড়ক তৈরি করে দেব। প্রবাসীরা এসে দেখবেন ওই রাস্তা দিয়ে যখন যাবে, সে ইংল্যান্ডে আছে না পৃথিবীর কোন দেশে আছে সেটা তাদের চিন্তা করতে হবে। উদ্বোধনী কার্যক্রম শেষে পটুয়াখালী ও সিলেট প্রান্তে সংযুক্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা সিলেট তামাবিল 6 লেন মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনে খুশি সিলেটবাসী। এটি বাস্তবায়ন হলে সিলেট অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপট বদলে যাবে। সরকারের এই উদ্যোগে খুশি আমদানি রফতানিকারকরাও। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। 2015 সাল থেকে সিলেটবাসী সিলেট ঢাকা মহাসড়ক 4 লেনে রূপান্তরের কথা শুনে আসছিলেন। বিভিন্ন সম্ভাব্যতা যাচাই শেষে এই বছরের 16 ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 লেন উন্নীত হয় 6 লেনে এবং সম্প্রসারিত হয় তামাবিল পর্যন্ত। প্রধানমন্ত্রী এই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রোববার। এতে খুশি ব্যবসায়ীরা। ব্যবসায়ী যারা আছে এই যাতায়াতটা আমরা নির্বিঘ্নে করতে পারবো, গাড়িগুড়া নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারবো, এটা আমাদের সুবিধা হবে। যানজট অনেক কম হবে আর খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাল পৌঁছাতে পারবো। 6 লাইন হইলে ইন্ডিয়ার সাথে ঢাকার সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হইব। সব মিলে এ প্রকল্পে ব্যয় হবে 30,000 কোটি টাকার মতো। এত বড় একটি প্রকল্পের ভিত্তি রচনা করায় কৃতজ্ঞতা জানালেন সিলেটবাসী। এখন থেকে এশিয়ান হাইওয়ে যেটা আমাদের সাথে হয়ে ইন্ডিয়ার সাথে হয়ে চায়না, নেপাল, আরও যেগুলো আছে সার্কের যে দেশ আছে সবগুলোর সাথে আমরা কানেক্টিভিটি হয়ে গেলাম এবং আমাদের অনেক ব্যবসা এখান থেকে হবে। সেই জন্য আমরা আবার আমাদের পক্ষ থেকে, আমাদের তামাবিলবাসী সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। শিল্প ও বাণিজ্যে গতিশীলতা আনতে এশিয়া হাইওয়ে নেটওয়ার্ক দক্ষিণ পূর্ব এশিয়ার 7 দেশের জোট বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক করিডোর দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক করিডোর সহ আঞ্চলিক সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণে 6 লেন গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সিলেটবাসীর দীর্ঘদিনের 6 লেনের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। এখন দেখার অপেক্ষায় কবে এই সড়ক দিয়ে যান চলাচল শুরু হবে। সিলেটের তামাবিল থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। রংপুরে সাম্প্রদায়িক হামলার স্থানীয় ছাত্রলীগ নেতার নাম আশায় বিব্রত আওয়ামী লীগ। ক্ষমতাসীন দল বলছে নীতি ও আদর্শ বিরোধী কেউ দলে ঢুকলে তাৎক্ষণিক বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর বিশিষ্টজনরা বলছেন তৃণমূলে দলের আদর্শ বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলায় চার্জশিটভুক্ত 3 জনকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে। বিতর্কের মুখে বাতিল করা হয় তাদের মনোনয়ন। রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগের এক নেতা গ্রেফতার হলে বিব্রতকর অবস্থায় পড়তে হয় দলকে। সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হয় তাকে। শুধু এই দুটি ঘটনায় নয়, অনেক সময়ই আওয়ামী লীগের মধ্যে খোঁজ মেলে ঘাপটি মেরে থাকা নানা সুযোগ সন্ধানীর। দলের নেতারা বলছেন সাম্প্রদায়িক মনোভাব রয়েছে এমন নেতাকর্মীদের বিষয়ে সতর্ক তারা। দলের নীতি আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। কিন্তু এসব সুযোগ সন্ধানীরা দলে আশ্রয় পায় কিভাবে? নীতি আদর্শের ভিত্তিতে এই দলটি পরিচালিত হয়। সেক্ষেত্রে যদি কোনো অনুপ্রবেশকারী ঢুকে থাকে, যখনই ধরা পড়ে তখনই কিন্তু আমরা দল থেকে বের করে দিই। তাদেরকে বহিষ্কার করা হয়, অব্যাহতি দেওয়া হয়, বের করে দেওয়া হয় এবং
আওয়ামী লীগকে এবং আর সহযোগী সংগঠনগুলোকে অনেক অনেক বেশি মনিটর করা হচ্ছে, যাতে কোনোভাবেই এই ধরনের অপশক্তি আওয়ামী লীগের ভিতরে আশ্রয় না পায়। বিশিষ্টজনরা বলছেন, তৃণমূল পর্যায়ে দলের নীতি আদর্শ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলো। সে কারণে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে অপকর্মে জড়িয়ে যায় তারা, বদনাম হয় মূল দলের। দলের ওপরের সারির নেতা, মধ্য সারির নেতা এবং গ্রাসরুট কিংবা তৃণমূলের নেতা, তাদের মধ্যে যে ইয়েটা তৈরি হওয়া দরকার, অর্থাৎ তাদের মধ্যে যে আদর্শগত যে ঐক্যটা তৈরি হওয়া দরকার, আমরা সেইখানে একটা ঘাটতি লক্ষ্য করছি। সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব রাজনৈতিক দলগুলো সাংঘাতিক রকম ভাবে ব্যর্থ হচ্ছে। ব্যক্তি স্বার্থ এবং মানে সামাজিক স্বার্থের মধ্যে একটা ভারসাম্য নির্মাণের ক্ষেত্রে শুধু ব্যবস্থা নিলেই হবে না, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের রাজনৈতিক আদর্শ এবং নৈতিক শিক্ষা দিতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। সেই সঙ্গে সরকারি দল এমন ব্যক্তিদের ব্যাপারে কঠোর হওয়ার পরামর্শ তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুনামগঞ্জ ও সিলেটে আলাদা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এদিকে রাজধানীতে এক মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্র করছে সরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সরকারের, আর তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। রোববার দুপুরে সুনামগঞ্জ শহরের ১৬ ঘর এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মরহুম অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়ার স্মরণসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এটা দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সাম্প্রদায়িকতাকে বন্ধ করতে, হিন্দু সম্প্রদায় নিরাপত্তা দিতে, বৌদ্ধ সম্প্রদায় নিরাপত্তা দিতে, খ্রিস্টান সম্প্রদায় নিরাপত্তা, এমনকি বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সরকারের তারা মুসলিম সম্প্রদায়ের তারা কোনো নিরাপত্তা দিতে পারে না। এর আগে সকালে সিলেটে নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে আবারও হুঁশিয়ার করেন তিনি। এ সময় সরকারের পদত্যাগের দাবি করেন ফখরুল। ধর্ম, বিশ্বাস পালন, আপনার উপাসনালয়গুলো, এগুলোর কোনো নিশ্চয়তা নিরাপত্তা সরকার দিতে পারছে না। সাম্প্রতিক যে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা হয়েছে, আপনারাই দেখছেন পত্রপত্রিকায় যে নেতৃত্ব দিচ্ছে কারা। নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। নিরপেক্ষ সরকার, একটা আপনার দলীয় সরকার, তার অধীনে একদম নতুন নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্বাচন কমিশন পরিচালনায় নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবি জনগণের সামনে আসায় সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে দৃষ্টি ভিন্ন খাতে নিতে সরকার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আজকের সরকার নানা ফোন দিয়েছে আসছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে ১ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল অংশগ্রহণকারীদের কণ্ঠে। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সম্প্রীতির বাংলাদেশের অনন্য দৃষ্টান্ত এই মানববন্ধন, যেখানে একই কাতারে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা আছেন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও আলেম ওলামারা। রোববার সকালে চট্টগ্রাম নগরীর গণিবেকারী এলাকায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেন দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, পূজা মণ্ডপে হামলাকারীরা মুসলমান হতে পারে না। তাদেরকে আমরা বলতে পারবো না তারা কোনো পরিপূর্ণ মুসলিম, তাদেরকে বলতে পারবো না তারা কোনো একজন যোগ্য হিন্দু। হিন্দু মুসলিম দাঙ্গা বাজিয়ে এই দেশটাকে অস্থিতিশীল করতে যাচ্ছে। পরে সম্প্রীতির মানববন্ধনে যুক্ত হয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। মানববন্ধন একসময় ১ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়। অন্য ধর্মের উপর সংঘাত ও সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে না নেয়ার অঙ্গীকার ছিল আগামী প্রজন্মের কণ্ঠে। দেশের মধ্যে বর্তমান যে অশান্তি পরিবেশ সৃষ্টি হয়েছে, ওটা আমরা শান্তিপূর্ণ চাচ্ছি আর কি। বর্তমানে যে সাম্প্রদায়িক হামলাগুলো চলছে, এটা আমরা কোনোভাবেই কাম্য নই। সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে একটি পক্ষ। তাদের সতর্ক করে সব ধর্মের মানুষকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে এই মানববন্ধন থেকে আহ্বান জানানো হয়। সাম্প্রদায়িক সন্ত্রাস যেটা আজকে আমাদের সারা দেশকে রক্তাক্ত করছে, মানুষের হৃদয় ভেঙেছে, এটা সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্নাহর বিরোধী। সব জায়গায় আলেম ওলামারা
দায়িত্ব নিয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে, অনৈতিকতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলবেন। গত 14 অক্টোবর নগরীর প্রধান পূজা মণ্ডপ জ্যামসেন হলে হামলা চালায় দুর্বৃত্তরা। এর সাথে জড়িত থাকার অভিযোগে 10 জনকে আটকও করেছে পুলিশ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় সহিংসতার ঘটনায় র্যাবের দায়ের করা মামলায় আদালতে তোলা হয়েছে কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক নেতা সৈকত মণ্ডলকে। বিকেল 3:45টার দিকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে তোলা হয় তাকে। এখন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে সৈকত। এর আগে দুপুর 2টার দিকে একই আদালতে তোলা হয় পুলিশের দায়ের করা আরেক মামলায় রিমান্ড ফেরত 37 আসামিকে। পরে তাদের কোর্ট হাজতে রাখার আদেশ দেন বিচারক। সৈকত মণ্ডলের মামলার কাজ শেষ হবার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত। মাঝিপাড়ায় সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 74 জনকে গ্রেফতার করা হয়েছে। দ্রুতই সংখ্যালঘু সুরক্ষা আইন করা হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না এনে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সকালে সহকারী জজদের জন্য আয়োজিত এক কর্মশালায় এই কথা বলেন আইনমন্ত্রী। ছাত্রলীগ বা অন্য লীগ বা অন্য দল এইসব না, যারা অপরাধ করবে তাদের বিচার হবে, যে সে যেই দলেরই হোক, যেই গোষ্ঠীরই হোক, যেই জাতিরই হোক, কিন্তু অপরাধী তার বিচার হবে। সুরক্ষা আইনের ব্যাপারে একটা দাবি আমি অলরেডি বলেছি গতকালকে যে সেইটা নিয়ে আমি ত্বরিত ব্যবস্থা নিচ্ছি। বাংলার সময় আরও থাকছে। নিষেধাজ্ঞা শেষে কাল মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ শিকার। নদীতে নামার জন্য প্রস্তুত জেলেরা, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা। টি-20 বিশ্বকাপের সুপার 12-এ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের 172 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা, যেটি জানাচ্ছিলাম। এখন ম্যাচের সবশেষ খবর আমরা জানবো। শারজা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সাজিদ, এমদাদ, বাংলাদেশ একটা ফাইটিং স্কোর কিন্তু স্কোর বোর্ডে তুলেছিল, কিন্তু শুরুটাও ভালো হয়েছিল বোলিংয়ে। প্রথম ওভারে নাসুম আহমেদ, যিনি কিনা যার আজকে ওয়ার্ল্ড কাপ অভিষেক হলো, তিনি প্রথম ওভারেই আমরা জানি যিনি আপনার বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত কুশল পেরেরা উইকেট তুলে নিয়েছিলেন, কিন্তু এরপর কিন্তু ভালো রিকভার করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পাওয়ার প্লেতে তারা ওভার প্রতি প্রায় 8-এর মতো রান তুলেছে। তবে এরপর কিন্তু বাংলাদেশের আরও কঠিন কাজটা কিন্তু বাকি। বাংলাদেশের এই মুহূর্তে যেটা দরকার, যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কার কিছু উইকেট তুলে নেয়, তারা যেন বড় কোনো পার্টনারশিপ গড়তে না পারে, সেই চেষ্টাটা কিন্তু করতে হবে বাংলাদেশের বোলারদের। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা জানি গত ম্যাচে বাংলাদেশ তাদের ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে সবচেয়ে বেশি রান স্কোর বোর্ডে তুলেছিল। সেই ধারাবাহিকতা কিন্তু আজকেও তারা রেখেছে। নাইম শেখ অসাধারণ ব্যাটিং প্রদর্শনী করেছেন। তার বিশ্বকাপে 3 ম্যাচের মধ্যে আজকে তার দ্বিতীয় 50 তিনি তুলে নিয়েছেন। একসঙ্গে মুশফিকুর রহিমের ফর্মে ফেরাটা কিন্তু অনেক স্বস্তিদায়ক, শুধু টিম ম্যানেজমেন্টের জন্য না, সবার জন্যই কিন্তু স্বস্তিদায়ক। তিনি দুর্দান্ত ইনিংস খেলেছেন প্রায় 2 বছর এবং 12 ইনিংস পর কিন্তু তিনি 50 পেয়েছেন টি-20-তে, যেটা ডেফিনেটলি পরের ম্যাচগুলোতে বাংলাদেশকে কিছুটা হলেও বা মুশফিকুর রহিমকেও কিছুটা হলেও স্বস্তি দেবে। তবে যেটা হচ্ছে এখন যেটা বলছিলাম যে শ্রীলঙ্কা দলের কিন্তু ব্যাটিং ডেপথ বেশ গভীর, তাদের দলে বেশ কয়েকজন অলরাউন্ডার আছে। তো বাংলাদেশে আমরা জানি এই উইকেটে একদম ব্যাটিং প্যারাডাইসের মতো একটা উইকেট আমরা দেখছি। যদিও গতকালকে যে উইকেট দুটিতে খেলা হয়েছিল দুবাই এবং আবুধাবিতে, সেই উইকেট দুটো কিন্তু একটু ডিফারেন্ট ছিল। আজকের উইকেটে কিন্তু আমরা একদম অন্য ধাঁচের দেখছি এবং এ কারণেই কিন্তু, যেহেতু এখানে শ্রীলঙ্কা তাদের প্রথম পর্বে শেষ ম্যাচটি খেলেছিল, লো স্কোরিং ম্যাচ হয়েছিল, এ কারণে তারা টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল, কিন্তু যদিও সেটা হয়তোবা তাদের সেই প্ল্যানটা ক্লিক করেনি। কিন্তু এখন কিন্তু বাংলাদেশের কাজটা বোলাররা আমরা জানি পুরো আসরেই কিন্তু বাংলাদেশকে এখন পর্যন্ত যে 3টে ম্যাচ খেলেছে, বোলারদের পারফরমেন্স কিন্তু সন্তোষজনক ছিল। আজকের ম্যাচে কিন্তু সেটা প্রুফ করতে হবে আরও একবার। তবে বাংলাদেশের আমরা যেটা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান দুজনে এই মাঠে কিছুদিন আগে আইপিএলের ম্যাচ খেলে গেছেন। তারা নিশ্চয়ই যখন আরও একটু ওভার পাওয়ার প্লেটা শেষ হলো মাত্র, পাওয়ার প্লের পরে কিন্তু ফিল্ডিং রেস্ট্রিকশনটাও কিন্তু আর থাকে না, যার কারণে তখন রান বের করাটা কিন্তু ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে যায়। এখন তাদের প্রায় ওভার প্রতি 9 রান করে তারা কিন্তু পাওয়ার প্লেতে নিয়ে ফেলেছে, যা কিছুটা হলো তাদের জন্য আসলে কিছুটা তারা ফ্রন্ট ফুটে আছে। বাংলাদেশের এই মুহূর্তে যদি এখানে 2টো উইকেট বা একটি উইকেট যদি নিয়ে ফেলতে পারে, বাংলাদেশ নিশ্চিতভাবে ম্যাচে ফিরবে। আজকের ম্যাচ ঘিরে স্থানীয় শুধু শারজা না, আশপাশের আজমান, আল আইন এবং দুবাই, আবুধাবি থেকে
প্রচুর পরিমাণ দর্শক আছে এবং আমার আশেপাশেও কিন্তু এখনো অনেক দর্শক অপেক্ষা করছেন যে তারা আসলে মাঠে ঢুকতে না পারলেও বাংলাদেশ যেন জয় দিয়ে বিশ্বকাপ এই সুপার 12 পর্বটা শুরু করতে পারে, সেটাই কিন্তু সবার প্রত্যাশা। তো আমার কাছে শারজা থেকেই ছিল সবশেষ খবর। শারজা থেকে সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে আবারও ইলিশ ধরা শুরু হচ্ছে। নিষেধাজ্ঞার 22 দিন শেষে 25 অক্টোবর মধ্যরাত থেকে নদীতে নামার জন্য প্রস্তুত জেলেরা। আর এবারের অভিযান সফল হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইলিশ উৎপাদনের আশা মৎস্য বিভাগের। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের উৎপাদন বাড়াতে অন্যান্য স্থানের মতো ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতেও গত 4 অক্টোবর থেকে সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। এ সময় সম্পূর্ণ কর্মহীন ছিল জেলার প্রায় 2 লাখ মৎস্যজীবী। 25 অক্টোবর মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, তাই সরব হয়ে উঠেছে জেলে পল্লী। জেলার অর্ধশত ঘাটে কয়েক হাজার নৌকা ট্রলার সকল প্রস্তুতি শেষ করে নদীতে নামার অপেক্ষায়। পুরনো জাল মেরামত আর নতুন জাল প্রস্তুতের পাশাপাশি নৌকা ট্রলার সরিয়ে নিচ্ছেন কেউ কেউ। জেলেদের মতো আড়ত মালিকরাও মোকামে ইলিশ সরবরাহের প্রস্তুতি নিয়েছেন। প্রস্তুতি নিতেছি, জাল মাল ভরতেছি, আবার সবার খাড়া করাইতেছি। নতুন জাল ফাল করছি, দাঁড় করিয়া তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে নানা সংকটে থাকা জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের দাবি মৎস্যজীবী সমিতির এ নেতার। এই বছর বর্ষা কোনো মাছ পায় না, মাছ কিছু দেখা দেওয়ার সাথে সাথে সরকার অভিযান দিছে, জেলেরা কিন্তু পুরা মাছের সময় তরে উঠে গেছে। এবারের অভিযান সফল হয়েছে দাবি করে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। ধার দেনা আছে বা 22 দিন ধরে তারা মাছ ধরা থেকে বিরত থেকে যে আর্থিক ক্ষতির মধ্যে আছে, এটা পুষিয়ে তারা লাভবান হবে। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলার নিবন্ধিত 1,32,000 জেলেকে 20 কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে সরকার। সময় সংবাদ, ভোলা। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে 6 রোহিঙ্গা হত্যায় জড়িত সন্দেহে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 5 জন মামলার এজাহারভুক্ত আসামি। হত্যাকাণ্ডে জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের কুলকিনারা না হতে ক্যাম্পে আবারও বেপরোয়া রোহিঙ্গা সন্ত্রাসীরা। শুক্রবার ভোরে উখিয়া ক্যাম্প 18-তে মাদ্রাসায় মুখোশধারী একদল দুর্বৃত্ত এলোপাতারি হামলা চালায়। কুপিয়ে হত্যা করা হয় 6 রোহিঙ্গাকে। এই ঘটনায় 25 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 250 জনকে আসামি করে শনিবার রাতে উখিয়া থানায় বাদী হয়ে মামলা করেন নিহত মাদ্রাসা ছাত্র আজিজুল হকের পিতা নুরুল ইসলাম। হামলার সঙ্গে জড়িত সন্দেহে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযানে 10 জন গ্রেপ্তার হয়েছে। 25 জন এধার নামে আসামি আছে, আর 2 থেকে 250 জন হচ্ছে অজ্ঞাতনামা। নিয়মিত অভিযান চলছে। সাম্প্রতিক সময়ে এই হত্যাকাণ্ডগুলোর পেছনে প্রত্যাবাসন ইস্যু উঠে আসছে। তাই রোহিঙ্গাদের কর্মকাণ্ড মনিটরিং করার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানোর দাবি জানিয়েছে সচেতন মহল। নিরাপত্তা এবং তাদের যে সমস্ত কর্মকাণ্ড মনিটরিং করার জন্য অতি সত্বর সরকারকে সেখানে জোর ব্যবস্থা অবলম্বন করতে হবে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 34টি আশ্রয় শিবিরে 11 লাখের বেশি রোহিঙ্গার নিরাপত্তার দায়িত্বে রয়েছে মাত্র 3টি এপিবিএন ব্যাটালিয়ন। এখন যে পরিমাণ আমাদের ফোর্স আছে আমরা কাজ করে যাচ্ছি, তারপরও আমরা ডিমান্ড দিয়ে রেখেছি যে আমাদের হয়তো সামনে আরো ফোর্স আসবে। রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক খুন বা সন্ত্রাসী ঘটনা। এখনই শক্ত হাতে লাগাম টেনে ধরা না গেলে নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছে। শিক্ষার্থীদের চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানার স্থায়ী বহিষ্কার দাবিতে আবারও উত্তাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আমরণ অনশনে অসুস্থ এক শিক্ষার্থী। তদারকি না থাকায় কোনো কাজে আসছে না মাদারীপুরের আরিয়াল খা নদের পাশে 8 কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াকওয়েটি। উদ্বোধনের 4 বছরেও সড়ক বাতিতে দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। এতে প্রতিনিয়ত বাড়ছে মাদক সেবীর আড্ডা, ছিনতাই ও ইফটিজিংয়ের মতো ঘটনা। তবে জেলা প্রশাসক ও পৌর মেয়র বলছেন বিআইডব্লিউটিএ মালিকানা হস্তান্তর না করায় সৃষ্টি হয়েছে জটিলতা। সঞ্জয় কর্মকার, অভিজিতের পাঠানো তথ্য ও সাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট।
মাদারীপুর শহরের পুরাতন ট্রলার ঘাট থেকে কাজরিটেক ফেরিঘাট পর্যন্ত 4 কিলোমিটারের ওয়াকওয়ে নির্মাণ করে বিআইডব্লিউটিএ। 8 কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াকওয়েটি 2018 সালে উদ্বোধন করা হয়, কিন্তু আজও দেয়া হয়নি সড়ক বাতিগুলোতে বিদ্যুৎ সংযোগ। বাতি দেওয়া হয়েছে কিন্তু বাতি জ্বালানো হয় নাই, বাতি খুলে নিয়ে গেছে। এছাড়া অযত্ন আর অবহেলায় অনেক খুঁটি ভেঙে পরিণত হয়েছে মরণ ফাঁদে। পাশাপাশি প্রায়ই ঘটছে অপরাধমূলক কর্মকাণ্ড। সামনের জিনিস পেলে লেয়ে যায়, আবার এই অন্ধকারে আলে তো ভয়ই করে। সঠিক তদারকির অভাবে সরকারের এই প্রকল্প ভেস্তে যেতে বসেছে বলে অভিযোগ এলাকাবাসীর। আমাদের এই জায়গায় একটা এই বাতিগুলি সেটিং করে দেওয়া উচিত। এদিকে পৌর মেয়র জানান, বিষয়টি নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা হয়েছে। জেলা প্রশাসক বলছেন, বিআইডব্লিউটিএ কাগজে কলমে ওয়াকওয়ে বুঝিয়ে দিলেই সমস্যার সমাধান হবে। তো অচিরেই তারা এসে আমাদেরকে পৌরসভায় হ্যান্ডওভার করবেন। হ্যান্ডওভার করলে আমরা এটা দ্রুতই আমরা মেনটেনেন্স এবং দেখাশোনা এবং লাইট চালানোর মধ্যে দিয়ে আমরা এলাকার সেবার যে মানটি সেটা আমরা সংরক্ষণ করব। অলরেডি মেয়র মাদারীপুর পৌরসভা বিআইডব্লিউটিএকে চিঠি লিখেছেন এবং তারা অফিসিয়ালি এটা বুঝিয়ে দিবেন। নদের তীরে বৃক্ষরোপণ, দর্শনার্থীদের জন্য প্রমোদ তৈরির ব্যবস্থা রয়েছে প্রকল্পটিতে। সময় সংবাদ, মাদারীপুর। শিক্ষার্থীদের মাথার চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে আবারও উত্তাল সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনের এক পর্যায়ে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা পাবনা মহাসড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনের বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই সিন্ডিকেট বৈঠক মুলতবি করায় আবারও উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দ্বিতীয় দফার আন্দোলনে শনিবার সকাল থেকে একাডেমিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে অনশনের পাশাপাশি ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বোতল থেকে বিষাক্ত কিছু পান করে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে নেমে আসেন। ঘণ্টাখানেক ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশ কর্মকর্তাদের কথায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। দীর্ঘ সময় ধরে আন্দোলন করতে আমরা ইচ্ছুক না, কিন্তু আমাদের প্রশাসনই চাচ্ছে যে আমরা এত লম্বা সময় আন্দোলনে বসে থাকি বা ওনারা গড়িমসি করুক, যাতে আমাদের আন্দোলনে ব্যাঘাত ঘটে। প্রশাসনিক কর্মকর্তাদের এবং ভিসি মহোদয়ের যে কালো ক্ষেপণ, সেটা আমাদের সামনে একদম সন্দেহানের একটা জায়গা তৈরি করছে। আমরা অনিশ্চয়তায় ভুগতেছি, যারই পরিপ্রেক্ষিতে আমরা আবারও সেই দিন রাত্রে অন্বেষণে নামছি। এদিকে তদন্ত কমিটির প্রধান জানান, সিন্ডিকেট সবাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান হবে। তবে তাদের কথায় শিক্ষার্থীরা আশ্বস্ত না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আমরা আসলে চেয়েছিলাম যে সব দিক থেকে আমরা একটা রিপোর্ট দিই, যাতে একটা সুস্থ স্বাভাবিক একটা পরিস্থিতি ফিরে আসে দুপক্ষ থেকে, কিন্তু তিনি আমাদের সহযোগিতা করেননি। গত 26 সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার বিকেলে দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আব্দুল লতিফের কাছে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এ নিয়ে শুক্রবার বিকেলে ঢাকা অফিসে সিন্ডিকেট বৈঠক ডাকলেও তা মুলতবি হয়ে যায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। গুচ্ছ পদ্ধতিতে দেশের 20টি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হলো। বিভাগীয় পর্যায়ের প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার সারা দেশে দুপুর 12টা থেকে শুরু হয়ে 1টা পর্যন্ত চলে পরীক্ষা। দেশের 22টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ে ক্যাম্পাসে উপস্থিত হন শিক্ষার্থীরা। এবার মানবিক ইউনিটে ভর্তির জন্য আবেদন করেন 67,117 জন। এর আগে গত 17 অক্টোবর গুচ্ছের ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ডেইরি ও পোলট্রি শিল্পের স্বার্থে গত 21 অক্টোবর থেকে সরকার সয়াবিন মিল রফতানিতে নিষেধাজ্ঞা দিলে বেনাপোল স্থলবন্দরে 5 শতাধিক ট্রাক এই পণ্য নিয়ে আটকা পড়েছে। এতে বন্দরে পণ্য যানজট মিলে দুর্ভোগ বেড়ে গেছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক আমদানি রফতানি কার্যক্রম। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট।
ডেইরি ও পোলট্রি খাবার তৈরির অন্যতম উপকরণ সয়াবিন মিল। এর অনেকটাই আমদানি করতে হয়। অসাধু ব্যবসায়ীরা এই উপকরণটি অধিক লাভের আশায় প্রতিবেশী ভারত ও নেপালে রপ্তানি করে। এতে উপকরণটির সংকট সৃষ্টি হয়, প্রভাব পড়ে বাজারে, বেড়ে যায় পোলট্রি খাদ্যের মূল্য। তাই 21 অক্টোবর থেকে সয়াবিন মিল দেশের বাইরে রপ্তানি বন্ধের নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে 5 শতাধিক ট্রাক সয়াবিন মিল নিয়ে বেনাপোল বন্দরে আটকা পড়ে। বন্দরে সৃষ্টি হয় পণ্যজট ও যানজট। এক্সপোর্ট বন্ধ হয়, এগুলা গাড়ি রাস্তার মধ্যে 400-500 গাড়ি আটকা আছে। তাতে করে অন্য যে রপ্তানি পণ্য সেগুলো রপ্তানিতে সমস্যা দেখা দিচ্ছে এবং রাস্তাঘাটে যানজটের খুবই সমস্যা হচ্ছে। রপ্তানিকারকদের দাবি, ইতোমধ্যে কাস্টমস গেট পাস সম্পূর্ণ হয়েছে, তাই রপ্তানির সুযোগ না দেয়া হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা। সোয়াবিন এক্সট্রাকশন রপ্তানির 20 তারিখ পর্যন্ত সময় নির্ধারণ ছিল। ইতিমধ্যে যে সমস্ত ট্রাকের গেট পাস সম্পন্ন হয়েছে সেগুলো আমাদের বন্দর বিভিন্ন ইয়ার্ডে অবস্থান করছে। দেশের পোল্ট্রি শিল্পে সয়াবিন মিলের চাহিদা 15 লাখ মেট্রিক টন, যার প্রায় অধিকাংশ আমদানি করা হয় চীন, অস্ট্রেলিয়া সহ বাইরের কয়েকটি দেশ থেকে। সময় সংবাদ, বেনাপোল। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ফেরির ঝক্কি ছাড়াই সরাসরি যাওয়া যাবে কুয়াকাটা, খুলে দেয়া হলো পায়রা সেতু। উন্নয়ন ব্যাহত করতে দেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত একটি গোষ্ঠী, বললেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রাম ও ময়মনসিংহে সংহতি সমাবেশ। সংখ্যালঘুদের সুরক্ষায় হচ্ছে আইন, জানালেন মন্ত্রী। রংপুরের ঘটনায় 37 জনকে তোলা হলো আদালতে। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।